জুড়ে আবারও বেড়েছে লোডশেডিং, গ্রামে মিলছে না 10 ঘন্টাও বিদ্যুৎ, গ্যাস কয়লার ঘাটতিতে বিদ্যুৎ কেন্দ্র অচল। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদ ভবনে সভা অনুষ্ঠিত। ৩৫ বছর পর ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ। এবং এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু, কঠোর মূল্যায়ন ও মানবিকের ধাক্কায় সামগ্রিক ফল বিপর্যয়, বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি মাহজাবিন প্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশ জুড়ে আবারও বেড়েছে লোডশেডিং, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট হলেও জ্বালানি সংকটে পূর্ণ সক্ষমতায় চলছে না অনেক বিদ্যুৎ কেন্দ্র। গ্যাসের ঘাটতি, কয়লা সরবরাহে বাধা এবং ব্যয়বহুল তেল চালিত কেন্দ্র সীমিতভাবে চালানোর কারণে তৈরি হয়েছে বড় ঘাটতি। ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রেও কয়লা সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন কমেছে। দেশে গতকাল সর্বোচ্চ ঘাটতি ছিল ৩,৭৫৭ মেগাওয়াট। নেত্রকোনায় ১৫৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র ৫৯ মেগাওয়াট। নীলফামারীর কোথাও ২৪ ঘন্টায় ১০ ঘন্টা বিদ্যুৎ মিলছে না। হবিগঞ্জে দীর্ঘ লোডশেডিংয়ে চা শিল্পেও ক্ষতির আশঙ্কা। গ্যাস ও কয়লার সংকটে পায়রা ও আদানি কেন্দ্রেও উৎপাদন কমেছে। গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে জনজীবন ও শিল্প কারখানার উৎপাদন। আমাদের আর কোনো কাজ করতে পারতেছি না, সকাল থেকে অনেকক্ষণ যাবৎ বসে আছি, কারেন্টে বিশাল সমস্যা করতেছে, যার কারণে আমাদের অফিসের সবকিছু কাজে বর্তমানে ব্যাহত হচ্ছে আর কি। বিদ্যুৎ অবস্থা খুব খারাপ অবস্থা। দিনের মধ্যে দেখা যায় যে 3 ঘন্টা কারেন্ট থাকলে 9 ঘন্টায় থাকে না, ঠিক আছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 3-4 বার লোডশেডিং দিয়ে দিচ্ছে। এই অবস্থার মধ্যে কোনো কাজের জন্য আসলে কাজ করানো যাইতেছে না, ঠিক আছে। আর হচ্ছে ভোগান্তি তো আছেই। দর্শক, নেত্রকোনা থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। নেত্রকোনায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় এতে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার বিদ্যুৎ অফিসে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, দিন রাত মিলে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে ব্যবসা গরমে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্করা অসুস্থতার মধ্যে ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ বিভ্রান্তের কারণে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম, পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং অনলাইন ভিত্তিক কাজেও দেখা দিয়েছে নানা সমস্যা। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বিদ্যুৎ সরবরাহ বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা পড়ছে চরম দুর্ভোগে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। প্রিয়া। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ। আজ সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। মনোনয়নপত্র জমা 2 দিন আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ সভায় আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই তফসিল অনুযায়ী প্রার্থীরা 13 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী হলে সংসদ কক্ষে ভোট হবে 20 আগস্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ডিজিটাল কমার্সের সম্প্রসারণ, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এর আগে 3 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। সফরে তার সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি। আগামী 12 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন স্টিফেন কার্পিন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু হয়েছে, চলবে 17 আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীদের পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফল আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফলে বড় ধাক্কা খেয়েছে মানবিক বিভাগ এবং ইংরেজি ও গণিত বিষয়। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কঠোর ও সঠিকভাবে খাতা মূল্যায়ন, ইংরেজি ও গণিতে দুর্বল ফল এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের পিছিয়ে পড়া সামগ্রিক ফল খারাপ হওয়ার অন্যতম কারণ। আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু আপাতত ভালো লাগছে না, আর ভালো হয়েছে রেজাল্ট। অ্যাপার্ট ফ্রম স্কুল কলেজ আমি অবশ্যই পার্সোনাল লেভেলে আমার ফ্যামিলির কাছে অনেক বেশি ইনডেপথেড, আমার আব্বুর কাছে স্পেশালি আমার আব্বু আমার অনেক খেয়াল করতো। অ্যান্ড লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট আমার আম্মু, যাকে আমি বলবো আমার পুরো এসএসসি লাইফের রেজাল্টটা আই থিঙ্ক ফর 1% যদি কনস্ট্যান্ট থাকে ইট ওয়াজ অলওয়েজ আমার আম্মু। দর্শক, রাজশাহী থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। প্রিয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। তো গতকালকে সারা দেশের মতো রাজশাহী শিক্ষা বোর্ডেরও ফল প্রকাশ করা হয়েছে। সেই ফল দেখা গেছে যে 63.67%। গত 7 বছরের তুলনায় এটা অত্যন্ত নগণ্য বা ফল বিপর্যয় বলে বিবেচনা করছেন শিক্ষার্থী এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। তবে গত বছর 7 বছরের তুলনা চিত্র যদি আমরা দেখি, তাহলে পরে এই শতাংশ ছিল 90 থেকে 80% বা 77%-এর ভিতরে। এই শতাংশটা এই বছর দেখা গেছে 63.67%। তো রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছে যে ইংরেজি, অঙ্ক এবং ম্যাথের যে প্রশ্নগুলো, সেই ম্যাথ, ফিজিক্স এবং ইংরেজি যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কঠিন হয়েছিল, সেই কারণে এই ফল বিপর্যয় বলে তারা ধারণা করছেন। তো রাজশাহী শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট যেটা বলছে আমাদেরকে, তারা বলছে যে না, ফল ঠিক আছে, তারা এখন কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশ সরকার এখন এই নীতিতে আগাচ্ছে। তো রাজশাহী শিক্ষা বোর্ডের যে অধীনে যে 8টি জেলা আছে, সেই 8টা জেলার যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে বগুড়া সব থেকে এগিয়ে রয়েছে, তারপরে রয়েছে সিরাজগঞ্জ, তারপরে রয়েছে জয়পুরহাট, তারপরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং তারপরে নওগাঁ, এবং রাজশাহী রয়েছে 5 নম্বরে। তো রাজশাহীতে যে আটটা যে জেলা রয়েছে সে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে, সেই এই চিত্র। তো আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি বা যেটা বলা হচ্ছে, যে ফল বিপর্যয় শুধু রাজশাহীতে হয়েছে এমনটা না, গোটা দেশেই এবার ফল বিপর্যয় বা ফল তুলনামূলক পাশের হার কম। তো রাজশাহীতে এবার যদি আমরা বলি যে ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে রয়েছে পাশের হার এবং জিপিএ 5 প্রাপ্তির দিক থেকে, দুই দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এটা বরাবরের মতনই একই চিত্র, প্রায় 5-7 বছর 10 বছর ধরে এরকমই হয়ে আসছে, মেয়েরা এগিয়ে রয়েছে লেখাপড়ায়। তো রাজশাহীতে রাজশাহীতে যে এসএসসির যে ফল, সেই ফল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাজু আপনাকে। ঢাকায় গত 24 ঘন্টায় 35 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। এছাড়া আগামী 48 ঘন্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, যার ফলে আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের 15 মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাদুর্ভাবে পরিণত হয়েছে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আক্রান্ত বা হাসপাতালে ভর্তি হয়েছেন 1,37,312 জন। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হয়েছে 17,278 জনের হাম। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে 878 শিশুর। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে 98 জন। অন্যদিকে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দ্রুত। 11 আগস্ট পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 20,071 জন, আর মৃত্যু হয়েছে 61 জনের। সবচেয়ে উদ্বেগের বিষয়, সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে 726 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের একদিনের সর্বোচ্চ। প্রথমে শরীর জ্বর বাড়ছে, জ্বর থেকে শরীরে লাল লাল আঠি গাম্মাসির মতো আঠি লাল লাল পুরা শরীর গুড়া গুড়া হয়ে গেছিল। এসে পরে খাওয়া পানি কিছু নাই, মুহে ঘা হয়েছে। পরে এমনি ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইছি, কোনো কাজ হয় নাই, না হ্যাঁ ভর্তি হয়েছি। বাসায় 2-3 দিন জ্বর ছিল, তো তারপরে পার্শ্ববর্তী ডাক্তারকে দেখাচ্ছি ফার্মেসিতে। তো দেখানোর পরে ওনারা বলছে যে এটা হামের লক্ষণ, আপনারা মেডিকেলে পাতলা হয় না, দাম
চক্ষুটা এই মানে না আওয়ার করে দেওয়া হয়েছিল, কিন্তু সরকারি হাসপাতালে লেগে তো সেবা হারাটি দেওয়াল ওষুধ বাইরে থেকে কিনে আনলো। দর্শক, ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। ধন্যবাদ প্রিয়া। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হাম এবং ডেঙ্গু রোগীর সংখ্যা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটালে। এই হসপিটালে গত 24 ঘন্টায় হামে রোগী ভর্তি হয়েছেন মোট 9 জন এবং ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন মোট 6 জন। এখন পর্যন্ত এই হসপিটালে হামে রোগী ভর্তি আছেন মোট 28 জন এবং ডেঙ্গু রোগী ভর্তি আছেন মোট 21 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে 15 মাস থেকে এ পর্যন্ত বাংলাদেশে মোট 17,115 জন ল্যাবরেটরি নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা 1,36,320 জনে দাঁড়িয়েছে। এরই প্রাদুর্ভাবে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে মোট 888 জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা 20,071 জন এবং মারা গিয়েছে মোট 61 জন। এই বিষয়ে ডেঙ্গু সংক্রমণ রোধে বিশেষজ্ঞরা ঘরবাড়ি পরিষ্কার এবং আশেপাশের জায়গা পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন। হাম সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের সময় মতো টিকাদান করার নির্দেশ দিয়েছেন। এই ছিল আমার কাছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল থেকে সর্বশেষ। প্রিয়া। ধন্যবাদ জাহিদ। দর্শক, এবার চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাসুদ ব্যাপারী। ধন্যবাদ প্রিয়া আপনাকে। সারা দেশে হাম এবং ডেঙ্গুর উপদ্রব কিন্তু বেড়েই চলেছে। তার ধারাবাহিকতায় চাঁদপুরেও কিন্তু হাম এবং ডেঙ্গু রোগীর আক্রান্ত কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো চাঁদপুরে আজ পর্যন্ত হাম আক্রান্ত রোগী ভর্তি আছে 52 জন। তো এই পর্যন্ত চিকিৎসা নিয়েছে 1443 জন রোগী চিকিৎসা নিয়েছে। তো তার ধারাবাহিকতায় ডেঙ্গু রোগীও কিন্তু ক্রমশই চাঁদপুরে জেনারেল হাসপাতালে বাড়ছে। তো এখন পর্যন্ত 9 জন রোগী কিন্তু চাঁদপুর জেনারেল হাসপাতালে 250 শয্যা জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে। তো জেনারেল হাসপাতালের আমরা তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু রোগীর জন্য কিন্তু আলাদা একটা ওয়ার্ড খোলা হয়েছে, সেখানে কিন্তু ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা করা হচ্ছে। আরেকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ হাসপাতালে ওষুধ মজুদ রয়েছে এবং সার্বক্ষণিক ডাক্তার এবং নার্স চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে নার্স এবং ডাক্তারের সংকট থাকায় কিন্তু তারা ক্রমই রোগী বাড়ার সাথে সাথে হিমশিম খাচ্ছে। তো তারপরেও তারা এই স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য কিন্তু ক্রমান্বয়ে কাজ করে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাসুদ আপনাকে। 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয়েছে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল, কিন্তু বাড়েনি চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল। অনুমোদিত চিকিৎসক পদে প্রায় 90% শূন্য থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রতিদিন দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে দুর্ভোগে পড়ছেন রোগীরা। এমন পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। রাজবাড়ী থেকে সহকর্মী শাহিন রেজার পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদনে। রাজবাড়ীর 5 উপজেলার 12 লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা জেলা সদর হাসপাতাল। 250 শয্যার এই হাসপাতালে প্রতিদিনই বহির্বিভাগে চিকিৎসা নেন প্রায় 1200 রোগী। এছাড়া গড়ে 250 থেকে 300 রোগী ভর্তি থাকেন, কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসক না থাকায় প্রতিদিনই বাড়ছে রোগীদের ভোগান্তি। এই যে আমরা প্রায় 2 ঘন্টা যাবত এসে এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছি, অনেকেই দাঁড়িয়ে আছে, যেমন মহিলারা দাঁড়িয়ে আছে, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। এতটা ভোগান্তি এই রাজবাড়ী সদর হাসপাতালে যেটা বলার মতন না। কে কার আগে বাচ্চা দেখাবে? সবাই তো মা বাচ্চা নিয়ে বেশি ভাবতেছে যে আমি দাঁড়ায় থাকি ভালো, তো আমার বাচ্চাটার আগে দেখাই, কিন্তু আগে দেখাইতে যায় বাচ্চা আরো অসুস্থ হয়ে যাচ্ছে, টিকিট জমা নেয় না। 8টার সময় আসছি, এসে এখন আমার বাচ্চা বিরক্ত বোধ করতেছে,
অনেক কান্না করতেছে। এই যে নানান রকমের জটিলতার ভিতর দিয়ে আমরা যাই, এটা তো মনে করেন যে যারা ভুগে শুধু তারাই জানে, ভুক্তভোগী ছাড়া অন্যরা বলতে পারবে না যে কতটা কষ্টের মধ্যে এখানকার মানুষদের সেবা নিতে। কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না চিকিৎসকের দেখা, আবার অনেকে বাধ্য হচ্ছেন অন্য হাসপাতাল বা অন্য জেলায় চিকিৎসা নিতে। এই সংকটকে পুঁজি করে হাসপাতাল চত্বরে বেড়েছে দালাল চক্রের দৌরাত্ম্য। না, সদর হাসপাতালে ভালো চিকিৎসা নেই, সামান্য কারণে পৈতুর পাঠা দেয়, আর দালালদের দৌরাত্ম্য, বিভিন্ন টেস্ট, অনেক টেস্টই রাজু সদর হাসপাতালে আছে, অথচ সামান্য কারণে দালালদের মাধ্যমে ট্রান্সফার করে আর ক্লিনিকে পাঠা দেয়। ডাক্তার নাই, আমাদের দালাল ধরে অন্য জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় নিয়ে আমাদের 500 টাকা ভিজিট দিয়ে আসছে, ওই জায়গাতে গ্যাঞ্জাম করে আমরা টাকা ফেরত নিয়ে আবার এই জায়গায় আইছি। টাকায় যদি থাকতো তাহলে সরকারি জায়গায় আমরা আসবো কিছু কারণে। আমি কিন্তু আইসি অনেক সকালে আইসে সেরে এখানে বসার পরে উনি বললো কি আপনার মেয়ে যখন বেশি অসুস্থ তাহলে চলেন আপনার প্রাইভেট ভাবে দেখাই দিই। আমি ভাবছি হাসপাতালেই দেখাবে, কিন্তু হাসপাতালে না, সে বাইরে নিয়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি এত দালাল। হাসপাতালের জনবল চিত্র আরও উদ্বেগজনক। 10টি সিনিয়র কনসালটেন্ট পদের সবকটি শূন্য। 28টি সহকারী সার্জন পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 3 জন। নেই কোনো জরুরি মেডিকেল অফিসার। শূন্য রয়েছে প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট এবং জুনিয়র কনসালটেন্টের একাধিক পদও। ফলে চক্ষু, মেডিসিন ও কার্ডিওলজি সহ বিভিন্ন বিভাগের বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি স্থানীয়দের। অনেকদিন ধরে চক্ষু ডাক্তারের জন্য মানুষ এসে ফেরত যায়, যার জন্য ডাক্তার যদি দ্রুত ওই জায়গায় চক্ষু ডাক্তার এবং বিভিন্ন চিকিৎসার জন্য ভালো ডাক্তার আসে, তাইলে মানুষের উপকার আসবে। 2 বছর ধরে চোখের কোনো ডাক্তার নাই। কার্ডিওলজিস্টের কথা যদি বলি, মেডিসিন বিশেষজ্ঞর কথা বলি, কোনো ডাক্তার নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট দীর্ঘদিনের। তবে সীমিত সংখ্যক চিকিৎসক ও কর্মচারী নিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। আমি সবাইকে এই নির্দেশনা দিয়েছি, সবাই যেন একটু প্রয়োজনে অফিস টাইমের আগেও হাসপাতালে আসেন, ইনডোর রাউন্ড শেষে, যাতে তারা সময় মতো আউটডোরে বসে রোগীদের সেবা করতে পারেন। আমরা ডাক্তার সংকট হলেও আমরা আসলে কোনো সার্ভিসই বন্ধ রাখতে পারি না, এবং রোগীদেরও বলতে পারি না যে আসলে আমাদের ডাক্তার নেই, আপনারা ফিরে যান। আমরা রোগীরা আসে, আমরা সেবা দিই। আমাদের হয়তো একটু শারীরিক পরিশ্রমটা একটু বেশি হচ্ছে, ডাক্তারদের বেশি সময় হাসপাতালে দেওয়া লাগতেছে। জেলার একমাত্র সরকারি বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসক সংকট দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগের মাধ্যমে রাজবাড়ীবাসীর জন্য নিশ্চিত হবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবারও রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ ধরা। মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে হ্রদে নামতে শুরু করেন জেলেরা। দীর্ঘদিন মাছ ধরার সুযোগ না থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন হ্রদ নির্ভর জেলে পরিবারগুলো। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার সুযোগ ফিরে আসায় তাদের মধ্যে ফিরেছে স্বস্তি ও নতুন কর্মচাঞ্চল্য। একই সঙ্গে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে মাছের আড়ত ও ব্যবসা বাণিজ্যেও। জেলেদের আশা, দীর্ঘ বিরতির পর হ্রদে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ পাওয়া যাবে এবং ভালো দামে বিক্রি করে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। মাছ ধরার মৌসুম শুরুকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরাও নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন। ফলে দীর্ঘ অপেক্ষার পর কাপ্তাই হ্রদে জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পরিবারগুলোর জীবনে ফিরেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। আজ সকালে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বানিয়াচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারটেকের সময় ঢাকাগামী আল আরাফা পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটো যানই সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। থানার ওসি 3 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে আমরা স্পট ডেড 3 জন পাই। আমরা যে 3 জন আমরা মোটামুটি থানায় নিয়ে গেছি। লাশের সুরতহাল এটা প্রক্রিয়াধীন আছে এবং আইনগত ব্যবস্থাটাও প্রক্রিয়াধীন। এছাড়াও এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আল আরাফা বাসের অনুমান 10 থেকে 15 জন যাত্রী আপনার আহত হয়, বিভিন্নভাবে আহত হয়। এদেরকে প্রথমেই আপনার কি যেন বলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পাঠাই। তাদের অবস্থা গুরুতর হওয়ায় অনেককে আমরা কি করি কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।
চলতি আগস্টের প্রথম 9 দিনে দেশে এসেছে 114 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি। এই সময় প্রতিদিন গড়ে এসেছে প্রায় 12 কোটি 69 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 400 কোটি 10 লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় 26.90% বেশি। রেমিটেন্সের এই ঊর্ধ্বগতি প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। 10 আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 36.96 বিলিয়ন ডলার, আর BPM6 হিসেবে 32.15 বিলিয়ন ডলার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে 5 বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়ন ও SDG অর্জনে উন্নয়ন সহযোগীদের ভূমিকার শীর্ষক অধিবেশন। এতে FYSF বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে উন্নয়ন সহযোগীদের কার্যকর ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। নীতিগত ও প্রযুক্তিগত সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে SDG অর্জনের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। অধিবেশনটি পরিচালনা করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর সেরেকজনিয়াক। সরকারের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন SDG বিষয়ক প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর SM আব্দুল আওয়াল। আলোচনায় FYSF বাস্তবায়নে অংশীদারিত্ব জোরদার এবং সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনাম দেখে নিচ্ছি আরও একবার। দেশ জুড়ে আবারও বেড়েছে লোডশেডিং, গ্রামে মিলছে না 10 ঘন্টাও বিদ্যুৎ, গ্যাস কয়লার ঘাটতিতে বিদ্যুৎ কেন্দ্র অচল। রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু, সংসদ ভবনে সভা অনুষ্ঠিত। 35 বছর পর ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পথে বাংলাদেশ। এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু, কঠোর মূল্যায়ন ও মানবিকের ধাক্কায় সামগ্রিক ফল বিপর্যয়, বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাদুর্ভাবে পরিণত হয়েছে হাম, এখন পর্যন্ত 878 মৃত্যু, ডেঙ্গুতে 20,000 ছাড়ালো আক্রান্ত। এবং নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু, কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে ও ব্যবসায়ীদের মাঝে, স্বস্তি জেলে পরিবারে। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।